হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন। এই টপিকের ভিতরে তোমার হচ্ছে তুলনামূলক, যেটা তুলনামূলক সারির স্থান, এর ভিতরে আমরা আজকে শুরু করব। তবে এটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের বলবো এখন। যেরকম হচ্ছে সরীসৃপ আর পক্ষীর মধ্যে সংযোজন রক্ষাকারী হচ্ছে কি সরীসৃপ আর পক্ষী, সরীসৃপ এবং পক্ষীর মধ্যে সংযোজন রক্ষাকারী প্রাণীর নাম কি? তাহলে আমরা লিখব হচ্ছে আর্কিওপ্টেরিস নামক এক ধরনের হিতযোজক। তাহলে হচ্ছে আর্কিওপ্টেরিস এক ধরনের যোজক, আর কিওপ্টেরিস কিওপ্টেরিক্স নামক এক ধরনের যোজক যোজক এক ধরনের যোজক যার মধ্যে কি হয়, সরীসৃপ আর পক্ষীর বৈশিষ্ট্য বিদ্যমান। সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্য বিদ্যমান। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেন যদি দেয় মাধ্যমিকে শর্ট কোশ্চেন হিসাবে, যে একটি যোজকের নাম লেখো যা সরীসৃপ এবং পক্ষীর বৈশিষ্ট্য উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান, সেটার নাম হচ্ছে আর্কিওপ্টেরিস। আর্কিওপ্টেরিস এর মধ্যে সরীসৃপ আর পক্ষীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ব তুলনামূলক শরীরস্থান, তার মধ্যে সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো। তাহলে আজকের টপিকটা হচ্ছে সমসংস্থ অঙ্গ, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ, এই দুটো টপিকের সম্বন্ধে। আর একটা টপিক হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ তোমরা হচ্ছে জেনে থাকবে যে তিমি সাধারণত জলে সাঁতার কাটার জন্য ওর বুকের দুই পাশে কি থাকে, ফ্লিপার বা প্যাডেল থাকে। এর সাহায্যে কি করে, ওরা জলের মধ্যে সাঁতার কেটে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। তারপরে কি হয়, স্তন্যপায়ী বাদুড়ও কি করে, তার ডানার সাহায্যে উড়ে স্থান পরিবর্তন করে থাকে। তারপরে কি আছে, সাধারণত মানুষের হাত হচ্ছে সৃজনশীলতার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং পাখির ডানাটা কি হয় তাহলে, এবং এছাড়াও থাকে হচ্ছে তোমার হচ্ছে যেটা পাখির ডানা থাকে, তারপরে চিতাবাঘের পা থাকে। এই সমস্ত কিছুর গঠন যদি পর্যবেক্ষণ বা পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যায় যে এদের কাজগুলো আলাদা, কিন্তু এদের অঙ্গ সংস্থানগত ভাবে গঠন যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এদের কাজ আলাদা হওয়া সত্ত্বেও এদের গঠনগত দিক থেকে একই রকমের, অর্থাৎ এদের গঠনটা একই রকমের হয়ে থাকে। তাহলে এখান থেকে বলা যায় যে সমস্ত অঙ্গের গঠনগত দিক একই কিন্তু কার্যগত দিক থেকে ভিন্ন, অর্থাৎ কাজ আলাদা হওয়া সত্ত্বেও গঠনগত এক, সেই সমস্ত অঙ্গগুলিকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তাহলে যে সমস্ত অঙ্গের গঠন একই কিন্তু কাজ আলাদা, তাদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তাহলে আমরা লিখি, সমসংস্থ অঙ্গ হচ্ছে যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা। তাহলে সমসংস্থ অঙ্গ কাকে বলবো, সমসংস্থ অঙ্গ। তাহলে যে সমস্ত অঙ্গের গঠন একই প্রকার
গঠন একই কিন্তু কাজ আলাদা, আলাদা আলাদা তাদের না, কাজ আলাদা আছে তাদের, ঠিক আছে, যাদের লিখছি তাদের তাদের সমসংস্থ অঙ্গ বলা হয়। সমসংস্থ অঙ্গ বলে। কিরকম? এক্সাম্পল হিসেবে বলা যায় বাদুড়ের ডানা, পাখির ডানা, মানুষের হাত, তিমির প্যাডেল বা ফ্লিপার, চিতাবাঘের পা, এই সমস্ত কিছু দেখো। বাদুড়ের ডানা কি করছে? উঠতে সাহায্য করছে। পাখির ডানা উঠতে সাহায্য করে, স্থান পরিবর্তনে সাহায্য করে থাকে। মানুষের হাত সৃজনশীলতার কাজে ব্যবহার করা হয়। চিতাবাঘ সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ দৌড়ের জন্য ব্যবহার করে থাকে। তিমি প্যাডেল জলে সাঁতার কাটতে সাহায্য করে থাকে। এদের কাজগুলো আলাদা কিন্তু গঠনটা একই, অর্থাৎ এদের অঙ্গ সংস্থানগত ভাবে দেখলে দেখা যায় এদের গঠনটা একই। সেই জন্য এই সমস্ত অঙ্গগুলিকে বলা হয়ে থাকে সমসংস্থ অঙ্গ বলা হয়ে থাকে। যেরকম প্রতিটি প্রাণীর গঠন পরীক্ষা করে দেখা গেছে, প্রত্যেকটা প্রাণীর, যে আমি বললাম যে পর্যবেক্ষণ করে দেখা গেছে, তাহলে প্রত্যেকটা প্রাণীর গঠন পর্যবেক্ষণ করে দেখা গেছে যে মানুষের যেরকম আলনা, রেডিয়াস, হিউমেরাস এগুলো থাকে, এদেরও থাকে কি? তাহলে কি কি গঠন দেখা গেছে? বাহু দ্বারা, এদের বাহু হিউমেরাস দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে যে বাহুটা, এদের বাহুতে থাকে হচ্ছে হিউমেরাস, হিউমেরাস দ্বারা গঠিত, তাহলে কাজ একই হওয়ার কাজটা আলাদা হওয়ার সত্ত্বেও গঠনগত দিক থেকে দেখা যাচ্ছে যে বাদুড়ের ডানা হোক, পাখির ডানা হোক, চিতাবাঘের পা হোক বা টিমির প্যাডেল বা ফ্লিপার হোক, তাদের বাহুটা সাধারণত হিউমেরাস দ্বারাই গঠিত হয়ে থাকে। তারপরে পুরো বাহু গঠিত হয়ে থাকে। পুরো বাহু গঠিত হয়ে থাকে সাধারণত কি? রেডিয়াস এবং আলনা। এই যে এটা হচ্ছে রেডিয়াস এবং আলনা দ্বারা গঠিত। রেডিয়াস রেডিয়াস ও আলনা দ্বারা গঠিত। রেডিয়াস ও আলনা, তাহলে ওদের গঠনগুলো দেখলে দেখা যাবে ওদেরটাও রেডিয়াস এবং আলনা দ্বারা গঠিত। তারপরে এই যে ছোট ছোট আঙুলগুলো, এই আঙুলগুলো যদি আমরা গঠনগত দিক থেকে দেখি তাহলে দেখা যাবে যে উভয়ের ক্ষেত্রে গঠন একই কিন্তু কাজটা আলাদা। তাহলে এই আঙুলি কি দ্বারা গঠিত? লম্বা ধরনের ছোট অস্থি, লম্বা ধরনের ধরনের ছোট অস্থি। তাহলে লম্বা ধরনের ছোট অস্থি, সেই ছোট অস্থিকে বলা হয়ে থাকে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস, ঠিক আছে, ছোট অস্থি ফ্যালাঞ্জেস দ্বারা গঠিত হয়ে থাকে। তারপরে এই যে কবজি, এই কবজি মানুষ হোক বা তিমি হোক, এদের ক্ষেত্রে কি দ্বারা গঠিত? তাহলে কবজিটাও গঠিত হয়ে থাকে হচ্ছে কতগুলি ছোট অস্থি দ্বারা গঠিত হয়ে থাকে। এগুলি হচ্ছে আহ কতগুলি ছোট ছোট অস্থি দ্বারা গঠিত। ছোট অস্থি ছোট অস্থি দ্বারা গঠিত কবজিটা। তারপরে যে করতলের ক্ষেত্রে দেখা যায় মেটাকার্পাসাল দ্বারা গঠিত। করতল হচ্ছে মেটাকার্পাসাল দ্বারা গঠিত। কার্পাসাল দ্বারা গঠিত। তাহলে এদের যদি গঠনগুলো পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ মানুষ হোক বা তিমি হোক বা চিতাবাঘ হোক বা তোমার হচ্ছে কি হয় বাদুড় হোক, তাদের সমস্ত বাহু এই একই রকমের হাড় দ্বারা গঠিত। পুরো বাহু এই রেডিয়াস আলনা দ্বারা গঠিত। আঙ্গুল লম্বা ধরনের ছোট অস্থি, যেটাকে হচ্ছে ফ্যালাঞ্জেস বলা হয়। কবজি ছোট ছোট অস্থি দ্বারা গঠিত হয়। আর হচ্ছে করতল হচ্ছে মেটাকার্পাসাল দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে এই সমস্ত গঠনগুলি থেকে দেখা যাচ্ছে এদের গঠনটা একই কিন্তু কাজটা আলাদা হয়ে থাকে।
হচ্ছে গঠনের সাদৃশ্য প্রমাণ করে যে এইসব গঠনের সাদৃশ্য থেকে প্রমাণ করে যে এই সমস্ত প্রাণীগুলো একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছিল। তাহলে এদের গঠনগত দিক থেকে আমরা এটা বলতে পারি অভিব্যক্তির সাপেক্ষে যে এরা একই ধরনের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছিল। ঠিক আছে? উৎপত্তি লাভ করেছিল বিভিন্ন জীব প্রজাতির মধ্যে। তাহলে এই যে বিভিন্ন আমি যেগুলো বললাম যে তিমি হোক, এই জীব প্রজাতিগুলির মধ্যে সমস্ত অঙ্গ বা এদের অভ্যন্তরীণ গঠনের মধ্যে অনেকটা সাদৃশ্য দেখা যায়। সমস্ত অঙ্গ বা অভ্যন্তরীণ গঠনের মধ্যে সাদৃশ্য দেখা যায়। এই রকমের গঠনযুক্তকে বলা হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গ সৃষ্টি, যে সাদৃশ্য হয় এবং যে সমরূপ অঙ্গ সৃষ্টি করে, এই সমরূপ অঙ্গ সৃষ্টি করার ঘটনাকে বলা হয়ে থাকে হচ্ছে হোমোলজি। তাহলে সাদৃশ্যযুক্ত সমরূপাঙ্গ, সাদৃশ্যযুক্ত যুক্ত সমরূপাঙ্গ অঙ্গ সৃষ্টি করার ঘটনাকে সৃষ্টি করার ঘটনাকে বলা হয় হোমোলজি। এটা শর্ট কোশ্চেনে দেয় যে সমস্ত অঙ্গগুলোর যে সৃষ্টি হয় তাকে কি বলা হয়ে থাকে? হোমোলজি বলা হয়ে থাকে। ঠিক আছে? আর এটা সাধারণত হোমোলজিটা এটা অপসারী অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গের সৃষ্টি হয়। অপসারী অভিব্যক্তি। তাহলে অপসারী অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গের সৃষ্টি হয়। সমস্ত অঙ্গের সমস্ত অঙ্গের সৃষ্টি হয় কিসের জন্য? এই অপসারী অভিব্যক্তির কারণে। শর্ট কোশ্চেনে কিন্তু দিয়ে থাকে যে সমস্ত অঙ্গগুলিতে কি ধরনের অভিব্যক্তি দেখা যায়, তখন আমরা লিখে দেব অপসারী অভিব্যক্তির কারণে। আর এই যে অঙ্গ সৃষ্টি হয় একে কি বলা হয়ে থাকে? একে বলা হয়ে থাকে হোমোলজি। ঠিক আছে? তেমনি যেমন আমরা প্রাণীর ক্ষেত্রে দেখলাম কতগুলি সাদৃশ্যযুক্ত অঙ্গ, ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। যেমন হচ্ছে পেঁয়াজের স্বল্পপত্র, আর কি হয়? পেঁয়াজের স্বল্পপত্র এবং কন্টক উভয়ই কিন্তু পাতার রূপান্তর। তাহলে পেঁয়াজের যে উপরের দিকে যে বাকলগুলো থাকে অর্থাৎ পত্র আকারে, এগুলো কিন্তু পত্র। আবার কন্টকযুক্ত উদ্ভিদের পাতাগুলো কি হয়েছে, অর্থাৎ কন্টকযুক্ত উদ্ভিদ অর্থাৎ ক্যাকটাসের পাতাগুলো কি হয়েছে? কাঁটায় রূপান্তরিত হয়েছে। তাহলে স্বল্পপত্র পেঁয়াজে দেখা যায়, পেঁয়াজ এখানে কি হয়? খাদ্য সঞ্চয়ের ফলে পাতাগুলো হচ্ছে পাতাগুলো কি হয়? এদের বাকলে পরিণত হয়েছে, যেটা খাদ্য সঞ্চয় করেছে। আর ক্যাকটাস জাতীয় উদ্ভিদের স্বল্পপত্র হয়েছে কারণ এরা পরিবেশে বিভিন্ন জীবজন্তুর হাত থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য এদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এদেরও অর্থাৎ স্বল্পপত্র এবং ক্যাকটাস দুজনারই কিন্তু পাতা, অর্থাৎ এদের গঠনগত দিক থেকে একই রকমের, কিন্তু কাজটা আলাদা। অর্থাৎ একজনের আত্মরক্ষার জন্য কাজে লাগছে আর একজন হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য। আবার দেখা যায় যে আঙ্গুর ফলের আকর্ষ এবং বৈচি ফলের, তাহলে আঙ্গুর ফলের কি হয়? আঙ্গুর ফলের আকর্ষ এবং বৈচি গাছের কন্টক উভয়ই কিন্তু আবার সমস্ত অঙ্গ। বোঝা গেল? তাহলে সমস্ত অঙ্গ আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা পড়বো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে, দেখো, প্রজাপতির ডানা, মৌমাছির ডানা, দুজনের ডানাই কিন্তু সাধারণত উড়তে সাহায্য করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণে গমনে সাহায্য করে থাকে এদের ডানাটা। কিন্তু এদের গঠনগত দিক থেকে যদি দেখা যায়, অর্থাৎ গঠন যদি দেখা যায়, তাহলে দেখা যাবে কি এদের কাজটা একই, অর্থাৎ দুজনের ডানাটাই উঠতে সাহায্য করে থাকে। আবার বাদুড়ের ডানা, এরাও তো উঠতে সাহায্য করে। গঠনগত দিক থেকে দেখা যাবে যে এদের কাজটা একই, কিন্তু গঠনগত দিক থেকে আলাদা হয়। সেই সমস্ত অঙ্গগুলিকে বলা হয়ে থাকে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে আমরা সমবৃত্তীয় অঙ্গ কাকে বলবো? তাহলে যে সমস্ত অঙ্গের
সমবৃত্তি অঙ্গ, তাহলে সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলবো? যে সমস্ত অঙ্গের কাজ একই কিন্তু গঠনগত দিক থেকে আলাদা, তাহলে যেসব অঙ্গের গঠন আলাদা, গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়, সমবৃত্তীয় অঙ্গ বলা হয়, ঠিক আছে? তাহলে সমবৃত্তীয় অঙ্গ যেমন হচ্ছে প্রজাপতির ডানা আর হচ্ছে মৌমাছির ডানা। এরা কি করে? এরা সাধারণত খাদ্য অন্বেষণের জন্য একটা স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে, কিন্তু এদের কাজটা একই, অর্থাৎ গমনে সাহায্য করে, আর এদের গঠনটা আলাদা। আবার দেখো বাদুড়ের ডানা, বাদুড়ের ডানাও কিন্তু গমন অর্থাৎ খাদ্য অন্বেষণের জন্য সাহায্য করে, কিন্তু এদের বাইরের দিকে একটা পাতলা পর্দা দ্বারা কি হয় যুক্ত হয়ে, অর্থাৎ প্যাটাজিয়ান, যেটাকে বলা হয়ে থাকে প্যাটাজিয়ান। আর বাদুড়ের ডানা হচ্ছে প্যাটাজিয়াম দ্বারা গঠিত হয়ে থাকে, অর্থাৎ ত্বকের মতো অঙ্গ। তাহলে এই সমস্ত অঙ্গগুলিকে বলা হয়ে থাকে সমবৃত্তীয় অঙ্গ, এবং সমবৃত্তীয় অঙ্গগুলো সৃষ্টির ঘটনাকে, তাহলে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয়, কি বলা হয়? আগেরটা কি ছিল? আগেরটা হোমোলজি ছিল, এটাকে বলা হয় অ্যানালজি, তাহলে সমস্ত অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয়ে থাকে অ্যানালজি বলা হয়ে থাকে। আর হচ্ছে অভিসারী অভিব্যক্তির, আগেরটা ছিল অপসারী, এটা হচ্ছে অভিসারী। তাহলে অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়। শর্ট কোশ্চেন দেয় যে সমস্ত অঙ্গের কি ধরনের অভিব্যক্তি দেখা যায়, এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি, এবং এই যে অঙ্গ সৃষ্টি হলো সমবৃত্তীয় অঙ্গে, এই ঘটনাকে কি বলা হয়ে থাকে? এই ঘটনাকে বলা হয় অ্যানালজি। বোঝা গেল? এই ঘটনাকে অ্যানালজি বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রাণীর ক্ষেত্রে দেখলাম, এবং উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে দেখো, আঙুর লতার গাছ যদি দেখে থাকো, আঙুর ফলের গাছে দেখবে আকর্ষ থাকে, এরকমের আকর্ষ থাকে অগ্রভাগের দিকে, এরকমের আকর্ষ থাকে, যেগুলো কি হয় অপর একটা গাছকে পেঁচিয়ে ধরে সাহায্য করে। এবং মোটর গাছেও দেখবে এরকমের আকর্ষ থাকে, মোটর গাছেও এরকমের আকর্ষ দেখা যায়, আঙুর গাছেও এরকমের আকর্ষ দেখা যেয়ে থাকে। মোটর গাছের আকর্ষ হচ্ছে, এটা হচ্ছে রূপান্তরিত পাতা, আর আঙুর গাছের যে আকর্ষ, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড, আর এটা হচ্ছে রূপান্তরিত পাতা, তাহলে দেখা যায় উভয় হচ্ছে আকর্ষণ হিসাবে পরগাছকে আঁকড়ে ধরে বেড়ে উঠতে সাহায্য করে থাকে, কিন্তু একটা কাণ্ড আর এটা হচ্ছে পাতা। বোঝা গেল? এবার আমরা পড়বো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ বলতে দেখো, অনেক সময় দেখা যায় যে আমাদের দেহের ভিতরে একটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেটাকে আমরা সবাই জানি, বলা হয়ে থাকে অ্যাপেন্ডিক্স, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইড হয়েছে। অনেকে বলে না যে অ্যাপেন্ডিসাইড হয়েছে, এর জন্য অপারেশন করতে হবে। অর্থাৎ আমাদের দেহের ওই অঙ্গটা একটা সময় সক্রিয় অঙ্গ হিসাবে কাজ করতো, যখন
আদিমকালে মানুষ কি করতো, বনে বসবাস করতো, তখন সাধারণত কাঁচা মাংস খেত, তখন ওই অ্যাপেন্ডিক্সটা কাজ করতো। কিন্তু পরিবেশ পরিবর্তনের ফলে ফলে কি হয়েছে, এখন সেই অঙ্গটার আর কোনো কাজে লাগে না, অর্থাৎ এখন নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে কাজ করে থাকে। তাহলে আমরা এখন দেখবো নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বুঝি, প্রাণী প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় কোনো একটি প্রাণীতে, তাহলে প্রাণী জগৎ যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি, তাহলে দেখা যাবে যে কোনো একটা প্রাণীতে অঙ্গটা সক্রিয় অবস্থায় আছে, এবং ওই একই অঙ্গ অন্য একটা প্রাণীতে সাধারণত কাজ না করার ফলে সেই অঙ্গটা আস্তে আস্তে বিকল হয়ে গেছে, অর্থাৎ সেই অঙ্গটা কাজ করে না, সেই অঙ্গটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করছে। তাহলে আমরা এখান থেকে নিষ্ক্রিয় অঙ্গটা কি বলবো, তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাণীদেহের এমন কতগুলো অঙ্গ আছে যেগুলো কাজ না করার ফলে হচ্ছে কি হয়েছে, তাদের কার্যক্ষমতাকে হারিয়ে নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে অবস্থান করে আছে। যেমন আমি কতগুলো নিষ্ক্রিয় অঙ্গের নাম বলবো, সেইগুলো তোমরা লিখে নিতে পারো। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ বা একে বলা হয়ে থাকে ভেস্টিজিয়াল অঙ্গ বলা হয়ে থাকে। নিষ্ক্রিয় অঙ্গের আর একটা নাম হচ্ছে ভেস্টিজিয়াল অঙ্গ। ভেস্টিজিয়াল অঙ্গ বলা হয়। তাহলে নিষ্ক্রিয় অঙ্গের আর একটা নাম কি, ভেস্টিজিয়াল অঙ্গ বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তোমাদের এই নিষ্ক্রিয় অঙ্গ থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেন দেবে। তাহলে উদাহরণস্বরূপ কি কি বলা যেতে পারে, যেমন গিনিপিগের সিকাম, মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, তারপরে বানরের ক্ষেত্রে ল্যাজ, আর মানুষের ক্ষেত্রে কক্সিস। এগুলো বানরের ক্ষেত্রে লেজটা সক্রিয়, মানুষের ক্ষেত্রে কক্সিসটা নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছে। সেই রকম কতগুলো নিষ্ক্রিয় অঙ্গ আছে, তাহলে সেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখব। দেখো, প্রথমে আমি একটা চার্ট তৈরি করি, অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গের চার্ট, কোন কোনগুলো নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে অবস্থান করছে মানুষের ক্ষেত্রে। তাহলে প্রথমে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ, আর একটা কি এই চার্টে, যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ, যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ, নিষ্ক্রিয় রূপ। আর একটা কি, যে প্রাণীতে অবস্থিত, যে প্রাণীতে অবস্থিত, যে প্রাণীতে অবস্থিত। তাহলে প্রথমে হচ্ছে ভার্মিফর্ম বা অ্যাপেন্ডিক্স। নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কি, ভার্মিফর্ম বা অ্যাপেন্ডিক্স। এক নম্বর ভার্মিফর্ম বা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, তাই তো, অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম বা অ্যাপেন্ডিক্স। এটা দেখো সাধারণত গিনিপিগের ক্ষেত্রে সিকাম, তাহলে গিনিপিগের হচ্ছে সিকাম, আর এটা মানুষের ক্ষেত্রে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে মানুষ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ভার্মিফর্ম বা অ্যাপেন্ডিক্স, গিনিপিগের হচ্ছে সিকাম, আর মানুষের ক্ষেত্রে এই অ্যাপেন্ডিক্সটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে, সেইভাবে লিখে দিলাম। তারপরে হচ্ছে দু নম্বর হচ্ছে উপপল্লব। উপপল্লব, উপপল্লব, উপপল্লব হচ্ছে যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ হচ্ছে নিকটেটিং পর্দা। নিকটেটিং পর্দা, নিকটেটিং পর্দা, নিকটি, দাঁড়াও বানানটা, নিকটেটিং, নিকটেটিং, তাই তো, নিক নিকটিটিং, নিকটেটিং, নিকটেটিং পর্দা।
এটাও মানুষের ক্ষেত্রে, মানুষের কিন্তু উপপল্লব নেই, ঠিক আছে। আর হচ্ছে মাছের এটা আছে, গেল। তারপরে কি আছে, ককসিস। ককসিস হচ্ছে 3 নম্বর হচ্ছে ককসিস। ককসিস এটা বানরের ক্ষেত্রে কি হয়, বানরের ক্ষেত্রে হচ্ছে লেজ, আর মানুষের ক্ষেত্রে ওটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে অবস্থান করে। তাহলে মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে ককসিস, আর বানরের ক্ষেত্রে লেজটা সক্রিয় অঙ্গ। তারপরে হচ্ছে নিষ্ক্রিয় পশ্চাৎপদ। তারপরে হচ্ছে 4 নম্বর নিষ্ক্রিয় পশ্চাৎপদ। পশ্চাৎপদ, নিষ্ক্রিয় পশ্চাৎপদের মধ্যে তোমার সক্রিয় পশ্চাৎপদ, সক্রিয় পশ্চাৎপদ, আর এটা সক্রিয় পশ্চাৎপদ, আর আছে এটা সাধারণত পাইথন। পাইথনের ক্ষেত্রে এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে। পাইথনের ক্ষেত্রে নিষ্ক্রিয় পশ্চাৎপদটা। তারপরে আছে হচ্ছে নিষ্ক্রিয় ডানা। আচ্ছা, এগুলো মুছে দিলাম। তারপরে আছে হচ্ছে নিষ্ক্রিয় ডানা। 5 নম্বর নিষ্ক্রিয় ডানা। নিষ্ক্রিয় ডানা, তাহলে নিষ্ক্রিয় ডানার মধ্যে থাকে হচ্ছে তোমার সক্রিয় ডানা, সক্রিয় ডানা। আর নিষ্ক্রিয় ডানার মধ্যে আছে তোমার হচ্ছে উট পাখি। উট পাখি এর কিন্তু ডানা থাকা সত্ত্বেও কি হয়, উড়তে পারে না। তারপরে আছে হচ্ছে স্ট্যামিনোড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্ট্যামিনোড, স্ট্যামিনোড, স্ট্যামিনোড। তাহলে স্ট্যামিনোডটা সাধারণত কি হয়, পুংকেশর। তাহলে স্ট্যামিনোড হচ্ছে পুংকেশর, যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ। তাহলে পুংকেশরের নিষ্ক্রিয় রূপ হচ্ছে স্ট্যামিনোড। এটা কাতে রয়েছে, কার দেখা যায়, কালকাসুন্দা। কালকাসুন্দা, কালকাসুন্দার হচ্ছে স্ট্যামিনোড, বদ্ধ পুংকেশর। তারপরে এটা কি আছে, এটা হচ্ছে পিস্টিলোড। 7 নম্বর পিস্টিলোড। পিস্টিলোড, পিস্টিলোডটা হচ্ছে তোমার গর্ভকেশর। গর্ভকেশর, পিস্টিলোডটা কি, গর্ভকেশরের কার থাকে, শতমূলী। শতমূলী, পিস্টিলোড হচ্ছে গর্ভকেশর, এটা থাকে হচ্ছে শতমূলী। তারপরে আসছে শল্কপত্র। দাঁড়াও এটা মুছে দিই। শল্কপত্র, এটা হচ্ছে এক ধরনের পাতা। 8 নম্বর শল্কপত্র, এটা হচ্ছে পাতা। পাতা, শল্কপত্র পাতা, এটা হচ্ছে ভূমিমস্থ কাণ্ড। ভূমিমস্থ কাণ্ড। তোমাকে কোশ্চেন দেবে যে কালকাসুন্দার পুংকেশরকে, আচ্ছা, কালকাসুন্দার নিষ্ক্রিয় অঙ্গের নাম কি, তাহলে আমরা কি লিখবো, স্ট্যামিনোড। ওটা কি, একটা হচ্ছে পুংকেশর ছিল যেটা কাজ করছে না, সেটা হচ্ছে স্ট্যামিনোড। অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কালকাসুন্দার, নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে স্ট্যামিনোড। আর যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ পুংকেশর ছিল, কিন্তু আগে পুংকেশর হিসাবে কাজ করতো, কিন্তু এখন সেটা স্ট্যামিনোডে পরিণত হয়েছে, অর্থাৎ সেটা নিষ্ক্রিয় অঙ্গতে পরিণত হয়েছে। ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং হচ্ছে শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে গ্রো করি, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, এবং নতুন নতুন ভিডিওগুলি তাহলে তোমার মোবাইলে আগে পৌঁছে যাবে। আর পুরোনো ভিডিওগুলো দেখার জন্য হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে যেতে পারো, অথবা আই বোটানে ক্লিক করে পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।